ওমেন্স ডে, মেন্স ডে কোনো মানেই রাখে না। আমাদের যে ডাক্তার যিনি মারা গেলেন তার বিচারটা সঠিকভাবে মনের মতো করে হয়েছে, বা ব্যাঙ্গালোরে যেই ছেলেটা কোর্পোস দিতে না পেরে করেছে, তার মা বাবা যখন তাদের মনের মতো ছেলের জন্য একটা শাস্তি পাবে, তারপর থেকে মেন্স ডে বা উমেন্স ডে আমরা সেলিব্রেট করতে পারবো। আমি কাজ করতে কতটা চাই সেটা যদি ইম্পর্টেন্ট হয় তাহলে তোমার কাজ দেখবে লোকে। ব্লগ কনসেপ্টটা আসতে শুরু করে, তখন থেকে আমি বাংলা ব্লগ একটা দিয়েছিলাম। আমাদের ইউটিউবার যারা আছি আমরা আর্নিংটা স্টেবল নয়, কাউকে বলিনি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে একটু দেখিস। যারা আমাকে জেনেছে একদম অর্গানিক ভাবে জেনেছে, প্রচুর লোক এসে বলেছে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, সেইগুলো না আমার পরম প্রাপ্তি। 2018-21 হিস্ট্রি ব্যাচের গোল্ড মেডেলিস্ট ছিলাম, যে আমি পিএইচডি করতে চাই কিন্তু করব না। রিজনটা খুব একটা সুখকর নয়, মাথা দিয়ে নাড়ানো খুব কঠিন। ইউটিউবের জন্য আলাদা করে আমি সংসার করছি না, আমার সংসারটা আমি ইউটিউবে তুলে ধরছি। নমস্কার, বৈঠকখানার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের পরিবারের সবাই খুব ভালো আছে। আমি সাবির আপনাদের সবাইকে নিয়ে এসেছি আজকে খুব একটা ইম্পর্টেন্ট এবং একটা ভালোবাসার স্পেশাল একটা এপিসোড। স্পেশাল কেন? কারণ আজ থেকে 1 বছর আগেই বৈঠকখানার যাত্রাপথ শুরু হয়েছিল। আপনারা যারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আমাদের সঙ্গে থেকেছেন বা আমাদের খুদ ধরিয়ে দিয়ে আমাদের বলেছেন কী ভালো করা যেতে পারে, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের বৈঠকখানার পুরো চৌকাটা টিমের তরফ থেকে। তা আজকের এই স্পেশাল এপিসোডটাকে আরও স্পেশাল করার জন্য আমাদের সঙ্গে যিনি আছেন তার চৌকাটার খুব বড় একটা পার্ট, তিনি খুব বড় একটা পার্ট। ইউজুয়ালি আমরা চৌকাটার টিমের মেম্বারদের খুব একটা নিয়ে আসেনি, কিন্তু তিনি খুব স্পেশাল এবং তাকে চৌকাটার ঘরে লক্ষ্মী বলতে পারেন। কারণ তিনি আসার পরেই আমাদের চৌকাটার গ্রোথ অনেকটা এক্সপোনেনশিয়াল ভাবে বেড়েছে এবং তিনি আমাদের বৈঠকখানা ছাড়াও আরও অনেক কাজেও তিনি হেল্প করেন আমাদের টিমকে। এবং তিনি আমাদের চৌকাটার প্রথম শো, ইউটিউবের শো চৌকাটা ফুড সাফারি, তিনি সেটা হোস্ট করেছেন আমাদের বৈঠকখানার আগে। ওটা প্রথম শো ছিল। তো তাদেরকে অনেকেই আপনারা চেনেন হয়তো, বা আমাদের অডিয়েন্সটা চেনেন। তো তার একটা ইউটিউব চ্যানেল আছে নিউজ বিউটি। তারা বক না করে চলুন আড্ডা দিই, তার সঙ্গে আলাপ করি, তার সম্বন্ধে জানি, তার লাইফ সম্বন্ধে জানি, আলাপ করিয়ে দিই। আজকের অতিথি নীলাক্ষী গাঙ্গুলি। নমস্কার। নমস্কার। নমস্কার আপনাদের সবাইকে। কেমন আছো? ভালোই কাটছে। ভালো কাটছে? একদম। 2025 কেমন কাটছে? সবে তো শুরু হয়েছে। আচ্ছা। সবে তো শুরু হয়েছে। আর আমাদের তোমার নিজেরই ঘর বলা যেতে পারে, কেমন লাগছে? প্রথম এসেছি, আমার প্রচন্ড ইচ্ছা ছিল যে কোনো একটা ইন্টারভিউতে আমি বেশ আসবো, কথা বলবো। এটা আমার খুব এটা সবারই, যারা আর কি এই ফিল্ডে কাজ করে সবারই একটু ইচ্ছা করে যে কোনো ইন্টারভিউতে আমাকে কেউ ডাকুক এটসেট্রা। তো সেরকম সেই ইন্টারভিউতে আমার আসার ইচ্ছা ছিল এবং সেটা পূরণ হলো চোরকাটার হাত ধরে। আমি খুব খুশি। হ্যাঁ, চৌকাটাকেও তুমি অনেক কিছু দিয়েছো, তুমি জায়গাটা ডিজার্ভ করো। যে কারণের জন্যই আমাদের টিম তোমাকে স্পেশাল ডেটাই রেখেছে 1 বছরের জন্য। তোমার হাত ধরে এই চৌকাটার প্রথম শো স্টার্ট করা, চৌকাটা ফুড সাফারি। তো চৌকাটার সঙ্গে ফুড সাফারিতে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন ছিল? প্রচুর মোটা হয়ে গেছিলাম এবং সেটা খুব একটা কমেছে বলে আমার মনে হয় না। তো বেসিক্যালি তুমি বলতে চাইছো যে চৌকাটার জন্য তোমার শরীর খারাপ হয়েছে। তো চৌকাটার টিমের লোকজন যারা যারা কাজ করে তারা কিছু বলার নেই। আমাদের ম্যাডামের শরীর খারাপ হয়েছে এবং অনেক কিছু শুনতে হয়েছিল তখন। শরীর খারাপ হয়নি, আমি মোটা হয়ে গেছি প্রচন্ড। যাই হোক, ম্যাডামের তন্নি চেহারা ছিল প্রচুর। সেখান থেকে যাই হোক, তুমি কিন্তু এটার জন্য ইউটিউবে কিছু কমেন্টও পাবে এখন যে মোটা হয়ে যাচ্ছে। নিঃসন্দেহে, এবং তার দায় কেউ চোরকাটাকে তো দেয় না, দেয় হচ্ছে বিয়ের পর তুমি মোটা হয়ে গেছো। বিয়ের নামে সব দোষ, যত দোষ বিয়ে। আচ্ছা, আমরা নীলের নিউজ বিউটির অডিয়েন্সকে বলতে চাই যে নীলাক্ষীর বিয়ের কোনো সমস্যা নেই, যত দোষ আমাদের চৌকাটার। আমাদের সঙ্গে কাজ করার জন্যই ও মোটা হয়েছে, কিন্তু আমরা এক্সারসাইজ করতে বারণ করিনি। আমরা কিন্তু বলেছি এক্সারসাইজ করতে, সেটা ম্যাডাম করেন না, তার দায় কিন্তু আমাদের নেই। ঠিক আছে? আচ্ছা, তো ফেরত আসি, একটু চৌকাটা থেকে বেরিয়ে গিয়ে ফেরত আসার পরে আবার। তো তুমি ইউটিউব চ্যানেল কবে খুলেছিলে? 2018-তে।
তার আগে আমি বলে রাখি যে একটা ছোট আমার মায়ের ফোন ইউজ করে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম যার নাম ছিল বিউটি বাই নীলাক্ষী, যেটা নিউজ বিউটির আগে। এবার সেটাতে এই মনিটাইজেশন ডিমনিটাইজেশন হয়ে একটা মানে তখন অত বেশি বুঝতাম না ব্যাপারটা, তো আমার 4,000 সাবস্ক্রাইবার ছিল 2016-তে, বাট সেটা বন্ধ হয়ে যায় ইনভ্যালিড ক্লিকসের জন্য। সো তারপরে যখন আমি নিজের ফোন পেলাম 2018-তে, আমার বাবা কিনে দিয়েছিল ওটা কলেজে ওঠার পর, তো সেটা দিয়ে আমি শুরু করি। এবং অবভিয়াসলি 18 বছরে 2018-তে খুলেছিলাম, 18 বছরের একটা মেয়ের খুব বেশি টাকা পয়সার ক্রাঞ্চ থাকে না, নিডও থাকে না, মানে যেইটুকুনি পাওয়া যায় বাড়ি থেকে সেইটুকুনি এনাফ। তো অবভিয়াসলি আমার টাকার খিদেটা তখনও ওরমভাবে গ্রোই করেনি। তো সেই মুহূর্ত থেকে 2018 থেকে আমি শুরু করি আমার ইউটিউব চ্যানেল। তখন হিন্দিতে ভিডিও বানাতাম, কারণ বাংলায় না খুব কম ভিডিও হতো তখন, ঠিক আছে? বাঙালিরাও হিন্দিতেই ভিডিও বানাতো অথবা ইংলিশে ভিডিও বানাতো। তো ওরমভাবে হিন্দিতে ভিডিও শুরু করি, তারপর ভ্লগ কনসেপ্টটা আসতে শুরু করে। তো যখন ওই কনসেপ্টটা আসতে শুরু করে তখন থেকে আমি বাংলা ভ্লগ একটা দিয়েছিলাম, সেই ভিডিওটাতে 40,000 ভিউ এসেছিল প্রথম ভ্লগেই, বাংলা ভ্লগেই। তো তারপরে আমি এটাতেই পার্সিউ করতে থাকি এবং এখন প্রায় 2025 হয়ে গেল, এখন এইভাবেই চলছে আর কি। বাহ! তোমার টাকার খিদে কবে পারলো? খিদেটা বাড়ার আগেই আমার হাতে টাকা ছিল। ব্যাপারটা হচ্ছে এটা সত্যি কথা যে আমার খিদেটা তৈরি হবে, আমার দরকার টাকার, আমার না হলে গ্রো করতে পারছি না। এই ব্যবস্থাটা যে খুব একটা আসেনি তা না, বাট মানে পাগল হয়ে যায়নি আমি এটার জন্য। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে তোমার সঙ্গে কথা বলেছি। জোক অ্যাসাইড যখন কথা বলেছি, তখন আমি এটা দেখেছি তুমি তোমার জায়গা থেকে একটু সিকিউর। তোমার এটা নিয়ে খুব একটা চাপ নেই, যে কারণের জন্য তোমার খুব একটা অসুবিধাও মানে মেন্টালি দেখো, নিজেকে সিকিউরিটি খুব আপেক্ষিক। মানে আমি আজ সিকিউর কালকেও যে আমি সিকিউর থাকবো তা নয়। কারণ টাকাটা কারোর কাছেই সিকিউর না। আমি বাবার কাছে থাকাকালীন যে বাবার টাকাটা সিকিউর বলে আমি সিকিউর, নট দ্যাট। আমার বরের টাকা আছে বলে যে আমার দরকার নেই টাকার, একদমই তা নয়। আমার ভবিষ্যৎ তো আমি জানি না। তাই যেইটুকুনি নিজের আছে সেইটুকুনি সিকিউর করার দায়িত্ব আমার। ঠিক আছে? অন্যের সিকিউরিটিতে আমি বাঁচতে কখনোই চাইনি। আমি আমার বাবার যখন বাবার কাছে যখন ছিলাম, তখনও আমি ভাবতাম যে আমার বাবার উপর আমি কেন প্রেশার ক্রিয়েট করব? কেন আমি এক্সট্রা টিউশনে গিয়ে যেটা আমি নিজেই বাড়িতে পড়ে উঠতে পারি, সেটা আমি কেন টিউশন টিচারকে দেবো? সেই টাকা আমি বই কিনে নেব। তো আমি অনেকভাবে আমার নিজের সিকিউরিটিটাকে নিজেই এনেছিলাম আমার লাইফে। সো এটা আমার ছোটবেলা থেকেই ছিল বলা যেতে পারে। সো এই হচ্ছে ব্যাপার। তো সিকিউরিটিটা আমি নিজের কাছে রাখতেই বেশি পছন্দ করি। খুব ভালো লাগলো তোমার উত্তরটা, বেশ ভালো। এবং আসলে দেখেওছি পার্সোনাল ভাবে তোমাকে চিনি, জানি। তো 2018 তোমার জার্নি শুরু, মানে নিউজ বিউটি জার্নি শুরু। একদম। তো ১ম তুমি ব্রেকটা কোন ইয়ারে ফেলে? মানে একটা গ্রোথ আসে যখন? 2019 তখন আমি ভিডিওটা যেটা করেছিলাম আমার স্পষ্ট মনে আছে। আমার খুব স্মৃতি ঘাঁটতে হচ্ছে না। 2019-এ আমি একটা ভিডিও করেছিলাম দুর্গাপুজোর আগে, যে এই বছর দুর্গাপুজোয় আমি কি জামাকাপড় কিনেছি। ওই একটা জামাকাপড়ের হল ভিডিও, এবং সেটা আ মানে সাডেনলি বলে না ফ্লারিশ করে গেছিল, ওটা হয়েছিল। ফ্লারিশ করে গেছিল এবং তারপর থেকে বেশ কয়েকটা ভিডিও, পরপর কয়েকটা ভিডিও বেশ সুন্দর ভিউজ আসতে থাকে। তখন তো আর শর্টস এর কনসেপ্টটা ছিল না, তখন সবটাই হতো ভ্লগ। ভ্লগ না, তখন ভ্লগ কথাটা উচ্চারণ হতো না, ভিডিও হতো। লং ফরম্যাট ভিডিও যেটাকে বলে, ওরকম একটা হতো। তো ওইটা আমি দিয়েছিলাম এবং 3-4টে ভিডিও খুব ভালো ভিউ গেছিল। যার ফলে আমার সাবস্ক্রাইবারটা না প্রায় 7-8 হাজার থেকে ফটাফট 22-23 হাজার হয়ে গেছিল। মানে উইদিন আ মান্থ এরকম। তো ওই একটা ফার্স্ট যে একটা গ্রোথ দেখেছিলাম, সেই টাইমটাতে আমি দেখেছিলাম। বাহ! আর তারপর গ্রোথ? তারপরে গ্রোথ না আমার চ্যানেলে প্রচন্ড আপস অ্যান্ড ডাউনস করে এবং আমার তাতে খুব একটা বেশি যায় আসে না। কারণ আমার মনে হয় যে আমি যদি কাজ পারি বা কাজ করতে পারা না পারাটা বড় ব্যাপার নয়। আমি কাজ করতে কতটা চাই সেটা যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে তোমার তোমার কাজ দেখবে লোকে। তোমার কাজ দেখবে যদি তুমি তোমার ভালোবাসা দিয়ে কাজটা করতে পারো তো। তা আমি ভালোবেসে কাজটা করি। আমি করতে এটা চাই। সত্যি, এটা বেশ সত্যি তুমি বললে। তো তোমার পড়াশোনা কিসের উপর ছিল? আমি হিস্ট্রিতে অনার্স করেছি এবং হিস্ট্রিতে মাস্টার্সও করেছি। মডার্ন ইন্ডিয়ার উপর আমার স্পেশালাইজেশন আছে। তারপর তো আমি বিয়ে করে নিয়েছি। আরেকটা ইতিহাস তৈরি হয়ে গেল জীবনে। হ্যাঁ, তুমি হিস্ট্রিতে গোল্ড মেডালিস্ট। হ্যাঁ। তাহলে হিস্ট্রি একটা হিস্ট্রির উপর একটা ধাঁধা হয়ে যাক নাকি?
হোক, কোনো অসুবিধা নেই, বাট এটা কি ভাইবার সেট আপ? আই ডোন্ট থিঙ্ক সো। ঠিক আছে, আমরা পরে একদিন ভাইবা করবো, অসুবিধা নেই, ঠিক আছে। তো তুমি পাস আউট কোন ইয়ার হয়েছো মাস্টার্স? আমি 2018-তে আমার হচ্ছে কলেজে ঢোকা, এবং 2021-এ আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। কোন কলেজে পড়তে? আমি ভৈরব গাঙ্গুলি কলেজের স্টুডেন্ট ছিলাম, এবং আমার ইউনিভার্সিটি ছিল বারাসাত ইউনিভার্সিটি, যেটাকে স্টেট ইউনিভার্সিটি বলা হয়। আচ্ছা। ওইটা আমি ওই ইউনিভার্সিটির আন্ডারে পড়তাম, এবং ওখান থেকেই আমি 2018-21-এর ব্যাচে, হিস্ট্রির ব্যাচের গোল্ড মেডেলিস্ট ছিলাম। তারপরে আমি ওখান থেকে একটু ভর্তি হই হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটিতে। কল্যাণী ইউনিভার্সিটিতে আমার মডার্ন ইন্ডিয়ার উপর স্পেশালাইজেশন আছে, ওখানে 2 বছর, মানে 23-এ আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে সেপ্টেম্বরে। বাহ, ভালো। তুমি ইতিহাসের উপর পড়াশোনা, অনেক কিছু তুমি জানো। তবে ইতিহাসের উপর আমি পড়াশোনা করতে চাইনি। কেন? আমি পলিটিক্যাল সায়েন্সের উপর পড়াশোনা করতে চেয়েছিলাম, এবং বাগবাজার ওমেন্সে আমি পড়তে চেয়েছিলাম। যেহেতু আমি ছোটবেলা থেকে বেশিরভাগ সময়টা আমি গার্লস স্কুলে পড়াশোনা করেছি, তো গার্লস স্কুলে যেরকম আম মজা আছে সেরকম মজা নেইও। সুতরাং আমি একটু চেয়েছিলাম যে যেহেতু মজা করেই আসিনি আমি আমার পুরো মানে হাই স্কুল লাইফটা, তাই জন্য আমি চেয়েছিলাম যে মজাটা যখন হলোই না, পড়াশোনা নিয়ে যখন আমি এগোচ্ছি, প্রেম যখন জীবনে নেই, তখন আমি গার্লস কলেজেই যাই। যাক, পড়াশোনাটাই মন দিয়ে করি, যেটা নেই সেটা নেই। ঠিক আছে? তো যাই হোক, তারপরে ওখানে আমার বাবা ভর্তি হতে দিল না, যেহেতু আমার বাড়ি বেলঘরিয়ায় ছিল, তখন আমি বেলঘরিয়ায় থাকতাম। তখন আমাকে বেলঘরিয়া আসেই মানে ভৈরব গাঙ্গুলি কলেজে আমার বাবা ভর্তি করে দিল। তো ওখানে একদম ইচ্ছা ছিল না, বিশ্বাস করো, একদম ইচ্ছা ছিল না। কিন্তু বলে না যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তো ওই একটা মঙ্গল হয়েছে, আমার গোল্ড মেডেল পেয়েছি। এটা অন্য কলেজে হলে হয়তো হতো না। গোল্ড মেডেলিস্ট, আলাদাই ব্যবসা, বাট পড়াশোনার। ঠিক আছে, আমরা এখানে পড়াশোনা নিয়ে কথাই বলছি না, এখানে না, কথা পড়াশোনা নিয়ে কথা বললে আমি একটা কথা বলতে চাই যে আমি কিন্তু ভালো স্টুডেন্ট কোনোদিনই ছিলাম না। যে ভালো স্টুডেন্ট মানে যে গোল্ড মেডেল পায় তাকে আমরা জাস্ট ধরেই নিই সে ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো। হঠাৎ করে কেউ কোনোদিনও গোল্ড মেডেল পেয়ে গেল, ওটা খুব কমই দেখা যায়। আমরা ধরে নিই গোল্ড মেডেল পেয়েছে মানে ছোট থেকেই মোটামুটি পড়াশোনা করে গেছে। তাই জন্যই হঠাৎ করে কিছু পায়নি, পেয়েছে। মানে নিজের ব্যালেন্সটা করে রেখেছে। কিন্তু আমি ছোটবেলা থেকে পড়াশোনায় একদম ভালো ছিলাম না। ভালো ছিলাম না বলতে আমি না খারাপ, না খুব ভালো, ১ থেকে ১০ এর মধ্যে তো আমি থাকতাম না। তাহলে ওটাকে মোটামুটি একটা এভারেজ স্টুডেন্টের মধ্যেই ধরা যায়। এবং আমি ফেলও করেছি অঙ্কে সেটা। তাতে আমার খুব একটা বেশি দুঃখ নেই, কারণ সাবজেক্টটা আমার একদম পছন্দের নয়। তো আমার ফেভারিট সাবজেক্ট। হ্যাঁ, আমার বরেরও তাই। কিন্তু আমার একদম পছন্দের সাবজেক্ট না। আমি ক্লাস 10 এর পর যে মানে অঙ্ক বইটা ছুঁড়ে ফেলেছি, আমি এখনো জানি না কোথায় আছে। একদম অসহ্য লাগতো। আমার মনে আছে আমি টেস্টে, মাধ্যমিকের টেস্টে আমি ৮০ তে ১৯ পেয়েছিলাম, এবং যেটা মাধ্যমিক অ্যাকচুয়ালি আমার খুব ভয় ছিল আমি যেন পাসটা অন্তত করি। এটার জন্য যেন আমার ব্যাকলগ না চলে আসে। তো আমি তখন 45 পেয়েছিলাম, এবং প্রত্যেকটা মানে বাকি সাবজেক্টগুলো আমার সেটা সায়েন্সের হোক, মানে বাকি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স হোক, বা মানে হিস্ট্রি, জিওগ্রাফি হোক, সেইগুলোতে আমার সব ৭-৮ এর ঘরে নাম্বার। আমার লেটারও ছিল। তবে আমি 45 পেয়ে গেছিলাম ম্যাথমেটিক্সে। সো আমি কিন্তু ছোটবেলা থেকেই যে পড়াশোনায় ভালো ওই গ্রাফটা কিন্তু আমার মানে খুব একটা বেশি নিচেও ছিল না, না উপরে ছিল, এভারেজ ছিল। হঠাৎ করে কলেজ লাইফ থেকে আমি যখন বুঝলাম যে পড়াশোনাটা না খুব মজার, যখন আমি আমার সাবজেক্টটাকে পেলাম, আমি যেটাকে পড়তে ভালোবাসি সেটা যখন আমি আমার কাছে পেলাম, তখন আমার একটা লেভেল আপ হলো, এটাই বলতে পারি। না, নিজের পছন্দের ভালোবাসার একটা সাবজেক্ট পেয়ে গেলাম, তো ভালো লাগে, একদমই তাই। নিঃসন্দেহে ভালো লাগে। হ্যাঁ, কিভাবে লাইব্রেরি ওয়ার্ক করতে হয়, কিভাবে মানে পড়াশোনাটা পড়াশোনার মতো করতে হয়। মানে পড়তে বলছে সেটা শুনে পড়ছি না, আমি পড়তে যাচ্ছি নিজে থেকেই। আমি তখন না, পড়া আছে, আমি পড়বো, এখন আমার টাইম হবে না, আমি বাইরে বেরোবো না এখন, এরম ভাবেই পড়েছি, যার ফলে আজকে হয়েছে। গোল্ড মেডেলটা হয়েছে। এমনিও মেয়েরা নাম্বার পেলে এরকম অনেক কিছু বলে, কোনো বড় ব্যাপার না। একদমই নয়, এটা একদম আমার মানে কোর রিয়েলিটি যেটাকে বলে সেটা। এটা আমি ঠিক আছে, বিশ্বাস করে নিলাম, অডিয়েন্সে বিশ্বাস করে নিল, কোনো ব্যাপার না। তো তুমি পড়াশোনার সঙ্গে যখন তুমি কলেজে আছো, তখন তোমার একটা ইউটিউবের নাম্বারও খুব বাড়ছে। তো একটা সেলিব্রিটি কাইন্ড অফ একটা স্ট্যাটাস কি কলেজে ছিল? এখানে একটা কথা বলি, যেটা আমি সত্যি বলতে চাই বলেই বলছি, মানে সবাইকেই বলছি আর কি, যে আমি আজ অব্দি এই যে যতদিন 2018 টু 2025 আমি এতদিন ইউটিউব করছি, আমি আমার বাড়ির লোক থেকে শুরু করে
পাড়ার লোক, এখন ফ্ল্যাটের লোক বা যেখানেরই হোক লোক, আমি কোনোদিনও ইভেন আমি আমার বেস্ট ফ্রেন্ড বাদে কাউকে ক্লাসরুমে কাউকে বলিনি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে একটু দেখিস, শুধু দেখি, সাবস্ক্রাইব করা অনেক দূরের কথা, দেখতেও আমি বলিনি। যারা আমাকে দেখেছে, খুঁজে পেয়েছে বা জেনেছে আমার চ্যানেলের নামটা, পুরোটাই নিজেরা মানে একদম অর্গ্যানিক ভাবে জেনেছে, বিশ্বাস করো। মানে হয়তো হঠাৎ করে তারা ইউটিউব স্ক্রল করতে গিয়ে মানে হোম পেজে আমাকে পেয়েছে, দেখেছে, বলছে এই তুই ইউটিউব করিস, তোর ভিডিও না আমি কালকে দেখলাম। এরম ভাবেই কলেজের সবাই জেনেছে। এবং আমি তো কখনো ওরকম সেলিব্রিটি হয়ে ঘুরে বেড়াতাম না, নর্মাল চা খেতে যেতাম, নর্মাল লাইব্রেরিতে গিয়ে বসে থাকতাম, 6টা অবধি পড়াশোনা করতাম, 4টের সময় ক্লাস শেষ হয়ে যেত। বাট কখনো আমি কোনো দিনও নিজে সেলিব্রিটি আজও ফিল করিনি, করবও না কখনো, আর ইচ্ছাও নেই করার মানে ব্যাপারটা। তো সুতরাং আমাকেও কেউ ওরকম তোলা তোলা করে রাখেনি, না মানে ইউনিভার্সিটিতে না কলেজে। বিকজ তাছাড়াও আমাকে প্রচুর লোক এসে এসে বলেছে যে আমি না তোমাকে দেখি, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, খুব হোমলি ফিল হয় বা রিলেট করতে পারি প্রচন্ড পড়াশোনাগুলো দেখে। জুনিয়ররা বলেছে, কিছু সিনিয়রও বলেছে, বা অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও আমার সাথে মিট করতে এসেছে। তো সেগুলো না আমার পরম প্রাপ্তি, মানে এইগুলো আমি কোনোদিনও ভুলবো না। মানে তুমি বলছো তোমার কলেজের প্রফেসররাও তোমাকে সাপোর্ট করতে মানে চিনতে পেরেছে? হ্যাঁ, দেখতেন। বাহ, কি বলতেন তারা তখন? কিছু বলতেন না, বাট দেখতেন। তাহলে এমন কখনো হয়েছে মানে ধরে নাও তোমার থেকে যারা ক্লাসে জুনিয়র বয়সে, মানে তো তারা তোমার কাছে জিজ্ঞেস করেছে, দিদি দিদি তোমাকে দেখলাম, বা তোমাকে প্রশ্ন করেছে আমি একটা চ্যানেল খুলতে চাই? না, আমাকে কেউ ওরম ভাবে জিজ্ঞাসা করেনি যে আমি চ্যানেল খুলতে চাই, তো কিছু টিপস দাও। হ্যাঁ, বলেছে কয়েকজন, মানে সেটা আমার মনে পড়ে না, এতটাই কম লোক। কিন্তু আমাকে দেখে চিনতে পেরে এসেছে, এটা অনেকবার হয়েছে। ইভেন আমাকে খাওয়াতেও চেয়েছে যে আমি বাড়ি থেকে কালকে রুটি করে আনবো, তুমি কিন্তু খেও। আমি বলছি না, না, আমার মা বাড়ি থেকে রান্না করে পাঠায়, সেটা নষ্ট হবে, তাহলে তুমি এনো না কিন্তু। মানে এরম ভাবে আরকি, মানে এতটাই আন্তরিকভাবে আমাকে সবাই ভালোবেসেছে যাদের সাথে আমার দেখা হয়েছে তারা আরকি। ভালোই লাগে। খুব ভালোবাসা পেয়েছো তুমি? হ্যাঁ, না, ভালোবাসা অনেক পেয়েছি। এখনো পাই, আর পেতে চাইও। নিঃসন্দেহে তুমি আরো পাবে, কোনো সমস্যা নেই। তো আহ, তোমার কলেজ শেষ হলো, কলেজ শেষ হওয়ার পর তুমি বিয়ে করলে, না, ইউনিভার্সিটি শেষ হওয়ার সরি পর ইউনিভার্সিটি পর, হ্যাঁ, আমি বিয়ে মাস্টার্সের পর। করেছি। হ্যাঁ। তো এখন কি তুমি অন্য কিছু পড়াশোনা কথা ভাবছো? না, আর ভাববো না। এটা নিয়ে আমাকে সত্যি সিরিয়াস হয়ে কোয়েশ্চেন করে লোকে। কেননা আমি নিজেই, এটার দায় সম্পূর্ণ আমার। মানে আমি নিজেই বলেছিলাম যে আমি পিএইচডি করতে চাই। কিন্তু পিএইচডি কেন করব না, তার আমার কাছে যথেষ্ট ভ্যালিড রিজন আছে। এবং আ মানে রিজনটা খুব একটা মানে সুখকর নয়। তো তুমি পিএইচডি করতে চাও না না, কেন? আর চাই না। একদমই চাই না। এবং তার পিছনে হয়তো যারা আমাদের রক্ষক হয়, তারাই ভক্ষক। এটা এটা আমি যদি এলাবোরেট বোধ করো, করেছি। যদি এলাবোরেট করো। এলাবোরেটলি বলতে গেলে আ ব্যাপারটা বলতে হয় যে আমি অনেক দেখেছি, অনেক কিছু দেখেছি। আমি কোনো প্রতিষ্ঠানের নাম নেব না, বাট আ সবাইকে আমি এইটুকুনি বলবো যে যারা মানে উচ্চ স্তরে আরো বেশি পড়ার ইচ্ছা রাখো, খুব সাবধানে, হ্যাঁ? মানে obviously সেখানে ভালো মানুষও যেরকম আছে, কিন্তু তার সংখ্যাটা বড্ড কম। আ যদি ভালো মানুষ পেয়ে যাও তোমাদের খুব ভালো ভাগ্য, কিন্তু এটা পাওয়াটা খুব কঠিন। মানে তোমাকে যত তারা উপরে ওঠাবে, তার বিনিময়ে না তারা কিছু না কিছু আশা করতে থাকবে, এবং সেই আশাটা তোমার পূরণ করা আ সবসময় হয়তো সম্ভব হবে না, কারণ জিনিসগুলো অনেকটা লজ্জাজনক। মানে সেটা আশা করি এখন সবাই বুঝতে পারবে, কারণ আমাদের পরিবেশ পরিস্থিতি তো খুব একটা ভালো না। তো বুঝতে পারবে আশা করি যে আমি কি ইঙ্গিত করতে চাইছি। সুতরাং খুব সাবধানে যাও। obviously উচ্চস্তরে পড়াটার মতো মানে সৌভাগ্য তো সবার হয় না। তোমাদের ইচ্ছা আছে, তোমরা চেষ্টা করো, নিশ্চয়ই হবে। কিন্তু তোমাদের কি বলবো, মেন্টরদের বা আ তোমাদের যারা কলিগস হবে, তাদেরকে একটু দেখে বুঝে, বা স্টুডেন্টস হবে তোমাদের সাথে যারা করবে পিএইচডি বা আরো বেশি পড়াশোনা, তাদের সঙ্গটা একটু বুঝে। কারণ যত ওপরে যাবে তত তোমাকে তোমার রক্ষকরাই পা ধরে নামানোর চেষ্টা করবে। সেটা কিভাবে হবে সেটা তুমি হয়তো বুঝতে পারবে না, কিন্তু হবে। তো সেটা থেকে একটু সাবধানে। বুঝলাম তোমার পরে সুখকর না, অভিজ্ঞতা হয়নি। না, একদমই না। এবং যারা শিক্ষা ব্যবস্থায় উপরে আছেন, যারা এগুলোকে নিয়ে নোংরামো করছেন, তাদেরকে আমি জানি না কি বলবো, বাট শিক্ষাই মানুষের সমাজের বেস। তো এটা নড়ে গেলে কিন্তু চাপ হয়ে যাবে, প্রচণ্ড চাপ হয়ে যাবে। কিছুই চাপ হবে না, জানো? হবে না? না।
কিছু সব হয় না তো, হচ্ছে কি? তাও ঠিক। কি দেখছো তুমি? আমরা কি শুনতে পাচ্ছি? কোনো কিছুর বিচার কিন্তু হয় না। এটা নরমাল একটা স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের কেস না যে ৩-৪ বছর পর ঠিক বিচার পেয়ে যাবো আমি। এগুলো মানে মাথা দিয়ে নাড়ানো খুব কঠিন, খুব কঠিন। কোনো বিচার হয় না এটার। তাই নিজেকে নিজে সেফগার্ড করাটা খুব ভালো। আমার অপশন, আমার প্ল্যান A না হলে আমার প্ল্যান B তো হবে। আমি B টার জন্য খাটবো এবং এর থেকে বেশি B এর জন্য খাটবো, সেটা ভেবেই এগোতে হবে। কোনো কিছুর জন্য তো জীবন থেমে যায় না, তাই না? সেটাই ব্যাপার আরকি। না শুনে খুব খারাপ লাগলো যে একজন গোল্ড মেডালিস্ট স্টুডেন্ট তার পিএইচডি করতে চেয়েও করতে পারছে না। রিজন পড়াশোনা না বা আর্থিক কারণ না বা সামাজিক কারণ না। এরকম একটা বাজে একটা কারণ। তো একদমই তাই। আমার কিছু বলার নেই এখানে দাঁড়িয়ে। তো যারা পড়াশোনা করছেন উচ্চ স্তরে আরো উঠতে চাইছেন পড়াশোনার জন্য, তারা সাবধান থাকবেন যেটা নীলাক্ষী বলল। তো ঠিক আছে আমরা একটু অন্যদিকে ফেরত আসি। তো তুমি পড়াশোনা করছো না আর। তো এখন তুমি ইউটিউবটাই তোমার মেইন ক্যারিয়ার। একদম, একদম। আমি আর কিছু ভাবতেই পারি না। আমার সংসার ১ম এ আমি সংসার করতে চেয়েছিলামও। যে আমি একটা বেশ সুন্দর সংসার করব গুছিয়ে এবং সেটাই আমি আমার ইউটিউবের মাধ্যমে তুলে ধরবো। কিছু লুকাবো না। মানে ইউটিউবের জন্য আলাদা করে আমি সংসার করছি না। আমার সংসারটা আমি ইউটিউবে তুলে ধরছি। এটাই হচ্ছে আমার মেইন মোটিভ। খুব সুন্দর কথা বললে। কারণ মেক্সিমাম ইউটিউবে যারা ব্লগ করে তারা ফেক জিনিসপত্র দেখায়। এটা তোমরা কিন্তু করো না। না আমার সম্ভব না, জানো তো? কেন বলো তো? কারণ ফেক জিনিস আমি কদিন করব? কে করে দেবে আমাকে? আমার বর সারাদিন ব্যস্ত থাকে অফিসের কাজে। আর তাকে আমি আমার ক্যামেরার সামনে এনে দেখাতেও চাই না বেশিরভাগ টাইম। কারণ এটা আমার কাজের জায়গা। ও কি আমাকে কখনো কোনো মিটিং এর মাঝখানে নিয়ে গিয়ে বলবে, "এটা আমার বউ রোজ বলবে?" না তো। মানে আমি রোজ আমার বরকে আমার ক্যামেরার সামনে এনে কিছু একটা করো বলে করতে বলবো, তাতে সেটা ফেক হয়ে যাবে। আমার লাইফে আমি যেটুকুনি করতে পারবো একা, আমি সেটুকুনি দেখাবো। যে দিনগুলোতে আমি আমার বরকে নিয়ে কিছু করছি, সেদিন বরের সাথে দেখাবো। এইরকম আরকি। না কথাটা ঠিকই বলেছো। দুজনে তো তোমার বর একজন কর্পোরেট এমপ্লয়ি কাজ করে। তো তার তো কাজে প্রচুর চাপ। হ্যাঁ, তোমারও কাজের একটা পার্সোনাল কাজের চাপ। এটা ব্যালেন্স করো কিভাবে? ক্ল্যাশ হয়ে যায়। কিরকম শুনি? প্রচন্ড ক্ল্যাশ হয়ে যায়। মানে আম আমরা ভালো আছি। হি ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডিং। মানে ভীষণ আমি ভীষণ কি বলবো রাগী বলতে গেলে এক কথায় বলা যায়। আর ও হচ্ছে প্রচন্ড কাম ডাউন। আমাদের প্রবলেম হয় কখন বলতো? যখন ধরো ওর মিটিং চলছে, এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে তো, ওর মিটিং চলছে, সেম সময় আমাকে কোনো একটা ব্র্যান্ড বলছে, "এই ভিডিওটা আমাকে এক্ষুনি দাও।" তখন যে ভয়েস ওভার আমাকে করতে হয়, ওর মিটিংয়ে ওকেও চুপ করতে বলতে পারি না, আমিও বাইরে যেতে পারি না। কারণ বাইরে গেলে ঘরের ওই ঘরটার বাইরে গেলে আমাকে অন্যান্য বাসন, হাতা, খুন্তির আওয়াজ আসতে পারে। সো একটু প্রবলেম হয়ে যায়। তবে সবথেকে বিরক্ত লাগে তখন দেখো আমার চ্যানেল, আমি আমার চ্যানেলের বস, আমি আমার চ্যানেলের এমপ্লয়ি। ঠিক আছে? কিন্তু ও তো তা নয়। ওর রাত ৩টের সময় যখন টিমস থেকে কল আসে, ওইটা খুব একটা ভাল লাগে না। বাট ওটা যদি আজকে আমার ভালো না লাগে, আমার হয়তো পরের দিনগুলো খুব একটা ভালো যাবে না। কারণ অবভিয়াসলি আমাদের ইউটিউবার যারা আছি আমরা এই মানে এই অন স্ক্রিন কাজ করি, তাদের তো আর্নিংটা খুব একটা স্টেবল নয়। আমাদের আর্নিংটা যখন যেমন তখন তেমন। এই টার্মটা ইউজ করলে বেটার হয়। হ্যাঁ, ইউটিউবে তো আর্নিংটা স্টেবল না। তুমি ঠিকই বললে। হ্যাঁ, সেটাই। ওইজন্য তো ওর কাজটাতে আমি বেশি আ হ্যাঁ, না, করো না বা এই সমস্ত চোখ-ফোক নাড়াই না। খেতে হবে তো কিছু। না হলে কি করে হবে? ঠিক একটা ফিক্সড ইনকাম আসাটা খুব জরুরি। একদমই তাই। তো বিয়ের পর তুমি আচ্ছা আর্নিংটা আগে আসি। আচ্ছা, ইউটিউবে আর্নিংটা এক্সাক্ট ফিগার জিজ্ঞেস করব না। কিন্তু তোমার এখন বোধহয় এক্সাক্ট ফিগার হয়ও না। তাও ঠিক কথা। তোমার এখন সাবস্ক্রাইবার বোধহয় ২ এর উপর সম্ভবত। ২,৩৬,০০০ মতো। আজকের ডেট অবধি। এই যে নাম্বারটা তোমার কাছে আছে এখন, তো এই নাম্বার থাকলে ব্র্যান্ড কিভাবে অ্যাপ্রোচ করে বা আর্নিং কিভাবে হয়? ব্র্যান্ড অ্যাপ্রোচ করতে থাকে, আমি আমার টাইমটাতে বলি। আ আমার টাইমটাতে আমাকে ফার্স্ট ব্র্যান্ড অ্যাপ্রোচ করেছিল যখন আমার ৫,০০০ সাবস্ক্রাইবার ছিল। বাট ওটা বার্টার ক্যাম্পেইন ছিল। এখন বার্টার, পেড এই ক্যাম্পেইনগুলোর মানে আ মানে এটার সংজ্ঞা সবাই জেনে গেছে। যেগুলো কাকে কোনটা কি বলে। কারণ মানে এত ক্রিয়েটর এখন। ঠিক আছে? তো তখন আমার বার্টার কোলাবোরেশন এসেছিল একটা ব্র্যান্ড থেকে। তো ওটা আমি ফার্স্ট করি এবং খুব খুশি ছিলাম আমি। মানে কি শান্তি!
যে এরকম হয়, আমাকেও তার মানে ব্র্যান্ডরা দেখছে। একটা ফার্স্ট করেছিলাম ক্লোদিং ব্র্যান্ড, আর একটা করেছিলাম নর্মাল স্কিন কেয়ার ব্র্যান্ড। এখন সেই ব্র্যান্ডগুলো আসে থ্রু ইমেল। তারা মেল করে আমাকে এবং ফোন নাম্বার চায়, আমার প্রাইস চার্ট চায় যে কিরকম কি প্রাইস আছে আমার। তো সেগুলো দেওয়ার পরে সেগুলো যদি মানে তাদের ক্রাইটেরিয়ার সাথে ফিট করে, তাহলে তারা আমার সাথে কাজ করে, তারা প্রোডাক্টস পাঠায়। তো এভাবেই চলে, এভাবেই চালাচ্ছি। ভালো ভালো, এভাবে চলুক, তোমার হ্যাঁ। আরো আর্নিং আসতে থাকুক, অবশ্যই সেটা চাইবো। তা বিয়ের পর হানিমুনে গেছিলে, তোমার সুন্দর একটা ভিডিও দেখেছিলাম, ভূতুরে ভিডিও। তো মাই গড, কেমন ছিল তোমার সেই ভূতুরে ভয় পেয়েছিলাম গো, সত্যি দেখেছো? বলতে। মানে কিছু দেখার থেকে বেশি না ফিল হওয়াটা ভয়ঙ্কর। দেখে নিলে তো আমি দেখেই নিলাম, হয়ে গেল না। কিন্তু ওই যে দেখবো, কিছু যদি দেখি, কিছু যদি দেখি, কিছু যদি, এইটার একটা ফিয়ার ভয়ানক হয় এটা। মানুষ কিন্তু ভূতকে খুব সবাই দেখে ভয় পায় না, সবাই যদি দেখে তাই ভয় পেতে থাকে আগের থেকে। আমারও ওই ব্যাপারটাই হয়েছিল। এবার এটা হতে পারে যে আমি মানে বাবা মা ছাড়া এর আগে কখনো কোথাও ঘুরতে যাইনি, প্রথম একটা জায়গায় কারোর সাথে গেছি। তো আমি খুব কান্নাকাটিও করেছিলাম, আমার বাবার কথা খুব মনে পড়ছিল ওখানে। যে অবভিয়াসলি না, বাবার সাথে সব জায়গায় গেছি বা যাইনি, বাবা মা আছে একটা পাশে। আমার বাবার মানে মার সাথে কিন্তু আমি বেশি অ্যাটাচড। মানে সেখানে আমি বাবার জন্য কান্না পাচ্ছি। বাবা কিন্তু সারা জীবন আমার পিছনে ক্যাট 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 করে গেছে, তবু বাবার জন্যই কেন জানি না আমার এত কান্না পাচ্ছিল এয়ারপোর্টে বসে। তো যাই হোক, ওখানে গিয়ে একটু ভূতের ভয় পেয়েছিলাম বিকজ অফ আমরা যে হোমস্টেটাতে ছিলাম, সেই হোমস্টেটাতে একা আমরাই ছিলাম। যেহেতু আমরা কেরালায় সিজনে যাইনি, মার্চ মাসে গেছিলাম, মার্চের এন্ডিং এ প্রচন্ড গরম ছিল। এদিকে দেখাচ্ছে কলকাতার মতো টেম্পারেচার, কিন্তু ফিলস লাইক 50 মানে ফারেনহাইট। এবার সেলসিয়াস। হ্যাঁ সরি, সেলসিয়াস। তখন এসি গাড়িতেও মনে হচ্ছে যে সূর্যটা আমাদের গাড়ির একদম ওপরেই বসে আছে, এরকম মনে হচ্ছে। তো প্রচন্ড গরমের মধ্যে গিয়ে একটা পাহাড়ে উঠেছি, মুন্নার। আমরা মুন্নার দিয়ে শেষ করেছিলাম আমাদের ট্রিপটা। সবাই মুন্নার দিয়ে অনেকে শুরু করে, কোচি বন্দরে যারা মানে কোচি এয়ারপোর্টে যারা নামে তারা আর কি মুন্নার দিয়ে স্টার্ট করে। আমাদের মুন্নারটা ছিল এন্ড, যার ফলে কি হয়েছিল, এবার পাহাড় প্রথম গেছি পাহাড়ে, এর আগে আমি কখনো পাহাড়ে যাইনি। তো ওখানে হোমস্টে, মানে আমি সব হোটেল জানি, হোমস্টে আবার কি, এই কনসেপ্টটাই আমার কাছে ছিল না। আর যেহেতু ওখানে অনেক হোমস্টে, বেশিরভাগ হোমস্টে গুলো মানে ইয়ে না থাকলে, সিজন না থাকলে মোটামুটি ফাঁকাই থাকে। তো আমাদের ফাঁকা একটা হোমস্টে দিয়েছিল, যেখানে আমি আর নীল ছাড়া আর কেউ ছিল না। এবার নিচে ছিল যারা কেয়ারটেকার থাকে, বাট তাদের রাতের বেলা ডাকলে খুঁজে পাওয়া যায় না। এবার নেটওয়ার্ক নেই, একটা ছমছমে ভাব, একটা কাঠের বাড়ি, তার মধ্যে কটকট করে আওয়াজ হচ্ছে বিভিন্ন ভাবে, হয় পাতাই পড়ছে ধরো। বাট স্টিল আমার প্রচন্ড ভয় লেগেছিল। এবং আমার যেটা কি বলবো, যেটা পার্সোনালি ফিল করেছিলাম, যেটা নীলকে বলে নীল আজও বিশ্বাস করে না, সেটা হচ্ছে নীলের আমি শুয়ে আছি, রাত্রিবেলা হয়ে গেছে, আমরা ঘুমাবো, মানে নীল অলরেডি হয়তো ঘুমিয়ে পড়েওছে। আমি শুয়ে আছি, আমার মুখের উপর চাদর, ঠিক আছে, আমি চাদর ফাদর ফুল টেনে শুয়ে আছি। আমি একটা শুনলাম যে আমাদের রুমের মধ্যে এমন একটা আওয়াজ শুনলাম, যেটা ধরো ধরো তুমি একটা চেয়ারে টাওয়েল মেলে রাখলে বা জিন্স মেলে রাখলে, সেটা যদি পড়ে যায় একটা ছপ করে আওয়াজ হবে না, জাস্ট ওইটাই, হয় টাওয়েল না হয় জিন্স, দুটোর মধ্যে একটা যদি একটু পড়ে যায়, মানে ভারী মেটেরিয়াল যেহেতু, পড়ে যেটা যেরকম আওয়াজ হবে ঠিক সেরকম আওয়াজ পেয়েছিলাম আমি। আমি ভেবেছিলাম হয়তো পড়ে গেল, মানে সকালে উঠে ওটা তুলে রাখবো। সকালে উঠে আমি দেখলাম সব মানে যেই কে সেই আছে, একদম মানে যেরকম ভাবে আমি রাতে ঘুমিয়েছিলাম। কিন্তু ওই আওয়াজটা পাওয়ার পর আমার প্রচন্ড ভয় লেগেছিল। তাহলে ওটা কিসের আওয়াজ ছিল? আমার কাছে কোনো ক্লারিফিকেশন নেই। আর নীলকে বলে নীল তো পাত্তাও দেয় না। সো আমার ভয়টা লেগেছিল, যেটা আমার কাছে খুব সত্যি। বাকিদের কাছে না হলেও কোনো অসুবিধা নেই। আমি তো আর ফেরত যাবো না ওখানে। ফেরত যাবে না? না। কিন্তু এবার রাজস্থান ট্রিপ করে এলাম আমরা আমাদের ওখানে অ্যানিভার্সারিতে। আর সকাল হবে না? একদম না। আমি বাড়ি ফিরতে চাইছিলাম না, আমার এত ভালো লেগেছিল। বাড়িতেই ফিরতে চাইছিলাম আমার। মানে রাজস্থানটা আমার পুরো মানে ফুল অফ অ্যাডভেঞ্চার লেগেছে। আর মানে পুরো ইনস্টাগ্রামের জন্য পারফেক্ট। এভরি কর্নার ভীষণ ভালো, ভীষণ ভালো। খুব সুন্দর তো। প্রচন্ড সুন্দর, ভাল লেগেছে। মানে বর্থ ইট একদম। নিজেকে ইতিহাসের
এটা সিলেবাস হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ, হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, হ্যাঁ। এটা আমার খুব ভালো লেগেছে যে আমি তো কোনোদিনও ওরকমভাবে কোথাও ঘুরতে-টুরতে যাইনি। আমি ২০১২ তে মানে সরি ২০১১ তে আমার দিদির বিয়ের আগে আমার বাবা একটা ট্রিপ করিয়েছিল দিদিকে, আমাদেরকেও আরকি ব্যাঙ্গালোর, মাইসোর, উটি। ওটাই আমার সবথেকে বড় ট্রিপ, সবথেকে ছোট ট্রিপ ওটাই। ঠিক আছে? তো ওখানে হিস্টোরিক্যাল প্লেস বলতে মাইসোরের মহীশূর প্যালেস দেখেছিলাম। হ্যাঁ, টিপু সুলতানের বিভিন্ন যে প্যালেসগুলো আছে ওগুলো দেখেছিলাম। কিন্তু তখন তো ইতিহাস নিয়ে পড়িনি তাই গা করতাম না। এখন যেহেতু পড়াশোনা করে গেছি, সেহেতু আরো ব্যাপারটাকে ডিপলি বুঝতে পেরেছি, ফিল করতে পেরেছি। যে তোমার আর্ট অ্যান্ড আর্কিটেকচার গুলো বইয়ের পাতায়, পাতায় লেখা থাকতো, সেগুলো আমি ওখানে ছুঁয়ে, ছুঁয়ে দেখতে পেরেছি। খুব ভালো লেগেছে। না ঘুরলে আমি মানে এটা বুঝলাম যে না ঘুরলে কিচ্ছু চেনা যায় না, কাউকে চেনা যায় না। এটা সত্য। এটা খুব সত্যি কথা। মানুষ চিনবে, জায়গা চিনবে, কালচারের সাথে পরিচয় হবে। তুমি তো হিস্ট্রি পড়ে কিছু লাভ করতে পারবে না। তুমি যদি কালচারটাই না জানো, হিস্ট্রির মধ্যে তুমি ঢুকবে কোথা থেকে? বইয়ের পাতায় ওরা এই ভাষায় কথা বলতো, ওরা এই জামাকাপড় পরতো, পরলে তো আর কালচারটা ওরমভাবে মানে মেশে না আমাদের সাথে, মাথার সাথে তো মেশে না। আমাদের সবটা মেশাতে হলে তো আমাদের জায়গাটাকে ভিজিট করতে হবে অথবা ইউটিউব। সবার তো যাওয়া সম্ভব না। যেমন আমি ভিডিও দেখতাম খুব চালিয়ে, চালিয়ে। ওদের সমস্ত ভিডিও কি করব? আমাকে তো ব্যাপারটাকে নিতে হবে আমার মাথার সাথে যাতে আমি না ভুলি এমনভাবে তো আমাকে গেঁথে নিতে হবে মাথায়। সেই ব্যাপারটাই আরকি। ভালো লাগলো। ইতিহাসে একজন আমার খুব পড়ানোর শখ ছিল যেটা কেন পূরণ পড়াও? হবে না। কেন? হবে না ওটা। মানে খুব ইচ্ছা ছিল যে আমি আমার ছাত্রছাত্রী থাকবে, আমি তাদের খুব যত্ন করে পড়াবো। মানে আমার ওটা উজাড় করে পড়াবো। দরকার হলে আমি ওদেরকে পড়ানোর জন্য পড়ে, পড়ে পড়াবো। নতুন, নতুন বই আমি পড়বো যাতে আমি ওদের আরো ভালো করে পড়াতে পারি। ওটা আর হলো না আমার। টিউশন করো? টিউশনের আমার সার্কামস্ট্যান্সেস গুলো ওরকম না যে আমি টিউশন পড়াতে পারবো। ঠিক আচ্ছা। আছে? তো দেখা যাক কিছু হয় কিনা। তবে আমি তো বিএডও করিনি। সুতরাং আমার চান্সেস খুবই কম। নেই টিচার বললেই চলে। হিসেবে। কারণ আমার দিদির বিএড করা, আমার দিদির ব্যাপারটা বলে আমার আরো খারাপ লাগে। ও মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশনে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট। বিএডেও তাই। ঠিক আছে? সরকারি কলেজ থেকে বিএড করেছে। এমন নাকি প্রচুর টাকা দিয়ে প্রাইভেট থেকে বিএড করেছে। সরকারি কলেজে চান্স পাওয়া মেয়ে, ও এখন বসে আছে। কি করবে হয়তো আমি ওকে মাঝে, মাঝে বলি, "তুই একটা বেকারি ওপেন কর, তোর একটা ক্যাফে হবে।" বাট ও করতে চায় না। সবার তো একটা এথিক্স আছে, সবার তো একটা স্বপ্ন নিয়েছিল। স্বপ্ন তো বেকারি করার ছিল না। যাদের বেকারি করার শখ তারা নিশ্চয়ই করছে, সেটা আমি ছোট করছি না। কিন্তু দিদির একটা আলাদা স্বপ্ন ছিল। সেটা পূরণ হলো না। খুব খারাপ লাগে। হয়তো আমাদের স্টেট আমাদের সাথ দিচ্ছে না, আমাদের মতো ছাত্রছাত্রীদের। সিচুয়েশন চেঞ্জ হবে হ্যাঁ, কোনোদিন। আশা রাখি। হোপফুলি। আশা রাখি। চাকরি নিয়ে সমস্যা থাকবে না কোনোদিন। দেখা যাক। তো তুমি ফেরত আসছি আমরা আমাদের চৌকাঠে। আচ্ছা। চৌকাঠের সঙ্গে তুমি কাজ করছো প্রায় ১ম কাজ করেছিলে বোধহয় একটা ইভেন্টের সময় কোনো হ্যাঁ, একটা। অ্যাঙ্কার হিসাবে। কেমন এক্সপেরিয়েন্স ছিল? ওটা একটা অন্যরকম ব্যাপার ছিল। আমি নীলকে ফার্স্ট ওখানেই খুব ভালো করে চিনেছিলাম বা পরিচয়টা একটুখানি ক্লোজলি হয়েছিল। নীল বলে ওইটার পর থেকে আমাদের নাকি রিলেশনশিপ বিল্ড করেছে। বাট আমার একদমই নীলের প্রতি লাভ এট ফার্স্ট সাইট হয়নি। আমার পরের দিকে নীলকে ভাল লেগেছে। ১ম একদম নয়। তো ফার্স্ট আমার যদি স্মৃতি বলতে হয় চোরকাটার সাথে, তো নীলের সাথে মিটটাই আমার স্মৃতি হিসাবে মনে পড়ে। তারপরে তো ফুড সাফারি করেছি আমার বিয়ের পর। সেগুলো তো তবে ইভেনচুয়ালি আমরা হয়েছে। চৌকাঠার টিম হিসেবে বলতে পারি চৌকাঠার টিমের জন্য একটা বিয়ে এটা হয়েছে। ভেরি লাকি ফর আমাদের নীল। ফর নীল। অবশ্যই, নট ফর মি। নীলেরটা বেশি। অবশ্যই, অবশ্যই। আমরা এগ্রি করছি তো, অবশ্যই এগ্রি করছি। অবশ্যই এগ্রি করছি। তাহলে চৌকাঠার সঙ্গে যারা কাজ করছে, কাজ করতে গিয়ে বিয়ে হয়ে যাচ্ছে লোকজনের। ঠিক আছে, খুব ভালো ব্যাপার। আমাদেরটা আর থাক, আর যাচ্ছি না বিয়ে নিয়ে। তো ফুড সাফারি যখন তুমি করেছিলে হ্যাঁ। তোমার এতে, আমরা একটা জিনিস নোটিস করেছিলাম আমার টিম হিসেবে। প্রচুর হেড কমেন্ট আসে। হ্যাঁ। এটা নিয়ে কিভাবে ডিল করো তুমি? তারা ভালো চাইছে বলেই তো আমাকে শাসন করছে। তাই না কি? আমার বাবা তো আমায় সারাক্ষণ মুখ করতে থাকে। আমাকে বাবা ভালোবাসে না, হেট কমেন্ট করে? তা তো না। আমাকে ভালোবাসে বলে আমাকে খারাপ দেখাচ্ছে। সেই সেই দিনের ভিডিওটাতে হয়তো আমাকে খুব খারাপ দেখাচ্ছে। তাই তারা বলবে না? বলতেই পারেন। তাদের কাছে তো অধিকার আমরাই দিচ্ছি। এমন তো না যে তারা চেয়ে নিয়েছে আমার বাড়ি থেকে, "এই তুই ভিডিও ছাড়া আমি খারাপ কমেন্ট করব।" বলেনি তো। আমরা সবাই যারা এই ফিল্ডে কাজ করি আমরা সবাই তাদের
মানে মানে বলতে দিচ্ছি তাই তারা বলছে, কেউ শখ করে তো বলতে আসেনি। তো তাদের বলার অধিকার আছে, মানে এখানে আমার জাজ করার তাদের কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই, একদমই না। আমি তাদের বিরুদ্ধে কোনো কথাই বলবো না। বাহ! খুব সুন্দর একটা পজিটিভ মাইন্ডসেট। হ্যাঁ, খুব ভালো অবশ্যই। লাগলো। তো তুমি এখন যে কাজগুলো করছো ধরে নাও, তো তুমি এখন কি চেষ্টা করছো যে ব্লগটাকে অন্যভাবে কিছুভাবে করার? চেষ্টা করছি। দেখো, ট্রেন্ডে না গা ভাসালেই গাটা ভেসে যাবে। ট্রেন্ড যায় আসে। এখনকার মানে জামানাটা এমন একটা পড়েছে যে ট্রেন্ড না মাসে, মাসে চেঞ্জ হয়, পারলে সপ্তাহে চেঞ্জ হয়। তো একটা মিনিমাম সবার একটা আলাদা, আলাদা জনার থাকে। সেটাকে যদি সে মেইনটেইন না করতে পারে, তাহলে কিন্তু মুশকিল আছে। কারণ আমার জনার পছন্দ বলেই আমাকে ২ লাখের বেশি লোক সাবস্ক্রাইব করছে। যেহেতু আমার স্পেসিফিক্যাল জনারটা তার পছন্দ তাই। হঠাৎ করে আমি মিউজিক্যাল চ্যানেল করে দেবো আমার চ্যানেলটা? করব তো, করতে পারবো না তো। করা উচিত না তো। আমি হয়তো আমার এডিটিং স্কিলে মানে আমার ভ্লগের মধ্যেই থাকলাম। কিন্তু হয়তো কয়েকটা ছোটখাটো চেঞ্জেস করলাম, যেটা হয়তো আমার অডিয়েন্সদের জন্যই হলো। অডিয়েন্সের টেস্টটাকে চেঞ্জ করে না, তাদের দেখার দৃষ্টিভঙ্গিটাকে আরো ভালো করে। এটা বলতে চাইছি। সুন্দর। আমরা আশা রাখবো তোমার নতুন, নতুন কাজ আসুক আর হ্যাঁ, আমিও চেষ্টা করছি করার। আরো ভালো হোক এবং তোমাদের চৌকাড়ার সঙ্গে কাজের আরো ভাবে আমরা তোমাকে হয়তো চৌকাড়া চ্যানেলে হয়তো আবার তোমাকে অন্য কোনো কাজে ফেরত পাবো। আমরা আশা রাখি টিম হিসেবে। তোমার সাথে কাজ করার খুবই আশা। নিশ্চয়ই, নিশ্চয়ই। তো ইন ফিউচার তুমি কি তোমার নিউজ বিউটিকে থাকতে চাইছো, না তুমি আরো কোনো, অনেকে তো প্ল্যান থাকে আরো কোনো নতুন চ্যানেল করবো না, 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 একটাই না, না? না, না, একদমই তাই। আমার ওরকম আলাদা করে অনেকে করে কি, মানে তাদেরই হয়তো কাজের সুবিধার্থে বা অডিয়েন্স চাইছে তাই জন্য এটা হতে পারে যে তারা আলাদা একটা শর্টসের স্পেসিফিক্যাল চ্যানেল খুললো। হ্যাঁ, ধরো আমি ভ্লগ করি কিন্তু দারুণ গানও করি। কথার কথা বলছি। তাহলে আমি একটা গানের চ্যানেল খুললাম যে যারা গান আমার পছন্দ করবে তারা শুধু সেই চ্যানেলটাই দেখবে। এরকম যেহেতু আমার খুব বেশি কিছুতে আমার মানে তালিম নেই, তাই জন্য আমার একটা চ্যানেলই এনাফ আমার জন্য। ওটাই সামলে উঠতে পারি না একেক সময়। রোজ ভিডিও দিতে পারি না, কথার দাম রাখতে পারি না। খুব কষ্ট হয় তখন। আমি বলি মানে ১ দিন পর, পর ভিডিও দেবো কিন্তু দিয়ে উঠতে পারি না। ওটা খারাপ লাগে। তো আরেকটা চ্যানেলে চাপ আর নিতে চাই না। আচ্ছা, সামনে ওমেন্স ডে আসছে কিছুদিন পর। তো যদি আমি খুব ভালোভাবে প্রশ্নটাকে স্টেট করি, আচ্ছা। একজন ওমেন ইনফ্লুয়েন্সার হিসাবে তুমি কিরকমভাবে ওমেন্স ডেকে সেলিব্রেট করতে চাও বা সোসাইটি করুক তুমি চাও? একদমই চাই না। আমি একদমই চাই না যে ওমেন্স ডে কেউ পালন করুক। কারণ 8th মার্চ মনে হয় ওমেন্স ডে, তাই না? এরকমই হবে আমি যতদূর জানি। আমার মনে হয় কেন পালন করা উচিত না? কারণ ওই একদিন ওমেনদের জন্য করেছেটা কি সমাজ? কি করছে বলো তো? কি মেয়েরা এখন স্কুল যাচ্ছে ওইটুকুনি? তা তো নয়। আমাদের মানে কোনো স্পেসিফিক ডে পালন করা হয়, হয় কোনো সুখের দিনকে স্মৃতি করে, না হলে কোনো দুঃখের দিনকে স্মৃতি করে। আমি আমরা তো জানি না যে কোন দিন থেকে মানে ওমেন্স ডেটা স্টার্ট হয়েছিল, মানে কোন কারণের বশবর্তী হয়ে। কিন্তু আমার মনে হয় এখন আজকের ডেটে দাঁড়িয়ে ওমেন্স ডে, মেন্স ডে, মাদার্স ডে, ফাদার্স ডে কোনো মানেই রাখে না। আমি অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার এটাকে একদম প্রমোট করি না, যতদিন না আমরা সত্যিকারের মেয়েদেরকে বা ছেলেদেরকে সমান মর্যাদা দিতে পারবো। আমরা সেই দিনটাই পালন করবো যেদিন সবটা ইকুয়াল হবে। আমরা ইকুয়ালিটি ডে এরম ভাবে কিছু একটা হোক যেটা মানে আমরা সবাই যে এক সমান, সেটা পালন করতে পারবো। আলাদা করে কোনো দিন পালন করে কোনো লাভ নেই। হ্যাঁ, তবেই পালন করবো আর বা মেন্স ডে পালন করবো তবেই, যবে আমি দেখতে পাবো যে আমাদের যে ডাক্তার যিনি হয়ে মারা গেলেন তার বিচারটা সঠিকভাবে তার মা-বাবার মনের মতো করে হয়েছে। বা ব্যাঙ্গালোরে যেই ছেলেটা খোরপোশ দিতে না পেরে, হ্যাঁ, আইনের দরজায় গিয়েও সেখান থেকে প্রতারিত হয়ে করেছে। তার মা-বাবা যখন তাদের মনের মতো ছেলের জন্য একটা শাস্তি পাবে, তারপর থেকে মেন্স ডে বা উমেন্স ডে আমরা সেলিব্রেট করতে পারবো। তুমি ধরো কোনো একটা মেয়ের সাথে সম্পর্কে যুক্ত, মানে তোমার সাথে কারোর একটা রিলেশনশিপ আছে। সে ধরো কথায় কথায় আই লাভ ইউ, ভালোবাসি ইত্যাদি প্রভৃতি করে, কিন্তু তার কথার সাথে তার অ্যাকশনসের কোনো মিল পাচ্ছ না। তাহলে কি তোমার তার ভালোবাসার প্রতি কোনো শ্রদ্ধা থাকবে? ঠিক এইরকমই ওমেন্স ডে করে একদিন আমাদের খুব মাথায় তুলে দিয়ে পরের দিন আমাদের জন্য কোনো কিচ্ছু হচ্ছে না, সেটা তোমার কেমন লাগবে? সেই দিনটা পালন করতে ইচ্ছা করবে? নয় তো।
আমি একদম প্রমোট করি না এই দিনটাকে, একদম না। আমি চাই কেউ কেউ সেলিব্রেট না করুক, আর সেই দিনকেই সেলিব্রেট করুক যেদিনকে সেলিব্রেট করার যোগ্য হয়ে উঠবে আমরা সবাই। খুব সুন্দর একটা কথা বললে, ডিফারেন্ট একটা পয়েন্ট অফ ভিউ, ভালো না লাগলো। সত্যি মানে এক এক সময় খুব মানে ভেতরে খুব কষ্ট হয়, মানে আমরা কোথায় আছি আজকে। যদি ওই মেয়েটার জায়গায় আমি থাকতাম, আমার জায়গায় আমার দিদি থাকতো, বা আমার জায়গায় আমার মা থাকতো, আমরা কেউ সেফ না। খুব দুঃখের ব্যাপার, মানে ভীষণ দুর্ভাগ্যজনক এটা, মানে এর থেকে কষ্টের বোধহয় আর কোনো সমাজ ব্যবস্থা হয় না। ঠিক আছে, আমাদের এখানে সবকিছুই আইন আছে, কিন্তু কোনোটারই কোনো সঠিক শাস্তি সঠিক সময় হয় না। এটাই দুঃখের, ভীষণ দুঃখের গো, ভীষণ দুঃখের। এটা তো কথা সত্যি বললে, ওমেন সেফটি এবং মেয়েদের এবং ছেলেদের জন্য ল, দুটোর উপর জোর দেওয়া উচিত। হয়তো আর না, দুটোই আমরা শুনি। যাই হোক, আমরা আমাদের আড্ডায় ফেরত আসি। হ্যাঁ, খুব কঠিন একটা টপিক যেটা দুজন নিয়ে বললে। তো তুমি তোমার অডিয়েন্সদের জন্য, যারা ধরে নাও যখন তুমি রাস্তায় বেরোচ্ছ, প্রচুর অডিয়েন্সের তোমার দেখা হয় যারা তোমার এতে, তো তারা তোমার কিভাবে ডিসিশন নেয়? লক্ষ্মী, আমি তোমার ব্লগ দেখি, অনেকদিন আগে থেকে দেখি, আর আমি সেটাকে না আশীর্বাদ হিসাবেই নিই। তুমি দেখেছো তো, তোমার সাথে বেরিয়েও অনেক সময় এরকম হয়েছে যে আমার দিদির বয়সী বা আমার মাদের বয়সী এমনও আছে যারা আমার ব্লগ দেখতে খুব পছন্দ করে, আমার বিয়ের টাইম থেকে আমার ব্লগ দেখে এবং তারা ভীষণ এনজয় করেছে। তো তাদের মানে সবাই তো অবভিয়াসলি আমাকে চিনবে না, এত লোক সবাই তো চিনবে না, কিন্তু যারা চেনেন তারা এসে যখন কথা বলেন না, মানে ভীষণ আমি ভীষণ আপ্লুত। মানে অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভালো লাগলো শুনে। সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করে না, বা সবাই এটাকে গ্র্যান্ডেড হিসেবে নিয়ে নেয়, এটা একদমই উচিত না। একদমই উচিত ভালোবাসাটাকে না। আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু যেই সময় থাকছে না সেটা মানে তারা আছে বলেই আমরা আছি। আমাকে কে দেখবে? আমাকে তো আমার বাবা মা দেখেই, ওরা আলাদা করে টিভি খুলে দেখবে কেন? তাই না? তারা যখন আমাকে দেখছে এতটা সময় ব্যয় করে, সেটা ম্যাটার করে আমার কাছে, এটা করা অনেকটাই উচিত, ম্যাটার করে। করা উচিত। অনেকেই সেই সব মর্যাদাটা দেয় না, তারা মনে করে তারাই ভগবান হয়ে গেছে, তো সেটা উচিত না। তো যাই হোক, আমরা আমাদের আড্ডা শেষের দিকে এসে গেছি অলমোস্ট। তো 1 বছর বৈঠকখানা হলো, তুমি বৈঠকখানা দেখছো আশা করি। হ্যাঁ, নিশ্চয়ই। আমার মা-বাবার মানে আমার মা-বাবা আরো বেশি ফ্যান। আমার মা-বাবা, শাশুড়ি সবাই প্রচন্ড বেশি ফ্যান, ভীষণ ফ্যান। তোমার কথা বলার বা যারা আসেন গেস্টরা, তাদেরকে বসে বসে দেখে, অলওয়েজ দেখে। আমি অনেক সময় কি করি যে আমার কাজের মাঝখানে চালিয়ে অনেক সময় ধরো ঘরের বিছানা ঝাড় দিচ্ছি বা আমার কাজগুলো করতে থাকি, ওরা তা না, কাজ টাজ শেষ করে এসে বসে দেখবে, অ্যাজ ইফ এটা কোনো বড় রিয়েলিটি শো যেরকম ভাবে আমরা দেখি না, সেরকম করে। তো তারা খুব খুব পছন্দ করে, বিশ্বাস করো, খুব পছন্দ করে। আর এখন পডকাস্ট কনসেপ্টটা এত মানে মানে উঠছে না মার্কেটে, যে এগুলো শুনতেও ভালো লাগে। শুধুমাত্র আমার কথা কেন, আমার মতো যারা আসছেন এই পডকাস্টে, তাদেরও নিজস্ব লাইফ স্টোরি থেকে আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে। আমরা হয়তো বাইরে বেরোতে পারছি না, 10টা লোকের সাথে মিশতে পারছি না, আমরা এক একজনের পডকাস্ট দেখলে, তাদের থেকে শিখলে কত কিছু শিখতে পারি বলতো, সত্যি। কত কিছু জানতে পারি, কতটা ইন্সপায়ার হতে পারি। সবাই তো আর সোনার চামচ নিয়ে জন্মায় না, কিন্তু কিভাবে লোহার চামচ মুখে দিয়েও বা তামার চামচ মুখে দিয়েও মানুষ একটা জায়গায় যাচ্ছে, সেটা শুনতে, সেটার থেকে শিখলে কি অসুবিধা? মানে বরঞ্চ সেটা ভালো, সেটা ব্লেসিং। তুমি বাড়িতে বসে সেই মানুষটাকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, শিখতে পারছো। সত্য, একদমই এটা তাই। সত্যি কথা। খুব ভালো লাগলো তোমার কথা শুনে। আর আমার খুব ভালো লাগলো যে আমাদের বৈঠকখানার কাব্যবিমা দেখে। অসংখ্য ধন্যবাদ। আশীর্বাদ করবেন আবার, জানি করো, তাও করবে। আর তো আমাদের আড্ডা শেষের দিকে তুমি যদি তোমার অডিয়েন্স কিছু বলতে চাও, তুমি বলতে পারো। অডিয়েন্সকে বলতে গেলে সবাই আমার দিদি, বোন বা দাদা ভাইরা যারা দেখো আমাকে, তাদেরকে একটা কথাই বলতে চাইবো যে তোমরা না কেউ থেমে যেও না। আমার সমুদ্র পার্সোনালি পছন্দ নয়, বাট সমুদ্রের থেকে না অনেক কিছু শেখার আছে। ওঠানামা দেখতেই মানুষ যায়, কিন্তু নিজের জীবনে যখন সেই সমুদ্রের মতো ওঠানামাগুলো হয়, সেগুলোকে না মানতে পারে না। কিন্তু তখন মানে এটাই মনে করবে যে ওঠানামা আছে মানেই আমি চলছি। যেই স্টপ হয়ে যাবে, জীবনের সম্পূর্ণ একটা মানে দাঁড়ি হয়ে যাবে, আর এগোনোর কিছু নেই। তো যতদিন ওঠানামা আছে, মনে করবে যে তুমি তুমিটা আছো। তাই কখনো থেমে যেও না, সমুদ্রের মতো চলতে থাকো, বইতে থাকো, এটাই বলার আছে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং নিজের জীবনে যেই জায়গাটায় পৌঁছাতে চাও
সেই জায়গাটায় অবশ্যই পৌঁছাবে। খুব ভালো লাগলো শুনে, খুব সুন্দর একটা মেসেজ, খুব সুন্দর গুছিয়ে কথা বললে। তো আমাদের শোতে আসার জন্য ধন্যবাদ। চোরকাটা টিমের তরফ থেকে, চোরকাটার সঙ্গে কাজ করার জন্য ধন্যবাদ। আমাদের তরফ থেকে তোমাকে অনেক অনেক তুমি ভালোবাসা। যে আমাকে সুযোগ দিয়েছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমার হাত ধরেই আমার প্রথম অ্যাঙ্কারিং, তোমার হাত ধরেই প্রথম মানে তোমার চ্যানেলে তোমার বাদে তো আমি অন্য কোনো চ্যানেলের হয়ে কোনোদিনও কাজ করিনি। তো তোমাকেও অনেক ধন্যবাদ যে আমাকে একটা প্ল্যাটফর্ম এভাবে দেওয়ার জন্য, যেখানে আমি নিজেকে অন্যভাবে চিনতে পারলাম। সো অনেকটাই চিনিয়েছো তুমি আমাকে, যে আমার পোটেনশিয়ালিটি থেকে বের করে আমাকে দেখিয়েছো যে হ্যাঁ নীলাক্ষী, তুমি এটাও পারো। সো আই এম হ্যাপি ফর দ্যাট। শুনে ভালো লাগলো। আমার আসলে খুব ভালো লাগলো যে কাউকে ইন্সপায়ার করতে পেরেছি। হ্যাঁ নিশ্চয়ই, নিঃসন্দেহে। তো আজকের মতো আড্ডা এখানে শেষ করি, একদম, পরে আবার কথা হবে। অবশ্যই। তো আজকের জন্য আসার জন্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার। তো দর্শকরা, আজকে একটা খুব সুন্দর একটা আড্ডা শেষ করলাম এবং অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝতে পারলাম। নীলাক্ষী যে কথাগুলো বললো সেগুলো যারা নতুন যারা কাজ করতে আসছে তাদের জন্য কতটা অ্যাপ্লিকেবল থাকে, তারা সেগুলো থেকে শেখার চেষ্টা করবেন। আর যারা শিক্ষা ব্যবস্থায় আসছেন বা পড়াশোনা করতে আসছেন, যে ভয়টাও পেয়ে বললো, সেটাও আপনাদের কাছে একটা বড় একটা কোশ্চেন মার্ক হতে পারে, বাট সেটা আপনাদের কাছে, আপনারা দেখুন কীভাবে পড়াশোনা করছেন বা সেফ থাকবেন, এটাই বলবো। এবং দর্শকদের বলবো যে আমাদের 1 বছর পাশে থাকার জন্য ধন্যবাদ। আমরা আশা করবো এই শোটাকে আমরা আরও অনেক বছর টেনে নিয়ে যেতে পারবো, টেনে না, ভালোবাসায় নিয়ে যেতে পারবো, আরও বাড়বে এবং আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। আমাদেরকে পাশে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। যদি আপনাদের অন্য কোনো গেস্ট বা অতিথি লাগে, আমাদের এখানে কমেন্ট করুন, আমরা চেষ্টা করবো তাদের কাছে পৌঁছানোর, তাদেরকে আমাদের এই অতিথি চেয়ারে নিয়ে আসার জন্য। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আপনাদের পরিবারের সবাইকে ভালো রাখবেন। নমস্কার।